আমি কি ভাবছি তুমি কি করে বুঝলা? তো আজকে এনজাইম শুরু করব, আজকে এই চ্যাপ্টার শেষ করব যতই দেরি হোক। বেশি ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করবা না একবারে, না হলে কিন্তু শেষ করে ফেলবো। সো চলো, আজকে লাস্ট টপিক এনজাইম। জিনিসটা এইভাবে বোঝো। আমরা ক্যাটালিস্ট বলে একটা জিনিস জানি, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বলে একটা জিনিস হয়, এবার যেটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়ে। ওরকম ভাবে বইতে হবে না, কপিতে করবো। ক্যাটালিস্ট বলে একটা জিনিস হয় বলতে, যেটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়ায়। আমি বলছি কি, ধরে নাও আমি বললাম যে এ প্লাস বি, মনে করো এই দুটো রিঅ্যাকট্যান্টস মিলে মনে করো সি বলে একটা প্রোডাক্ট বানায়। জানো তো কেমিক্যাল রিঅ্যাকশনের লেফট সাইডের গুলোকে রিঅ্যাকট্যান্টস বলে, রাইট সাইডের গুলোকে প্রোডাক্ট বলে। তো ধরো এ প্লাস বি এই রিঅ্যাকট্যান্টস গুলো দিয়ে সি প্রোডাক্ট তৈরি হতে আমি বললাম 1 ঘন্টা টাইম লাগে, 1 আওয়ার টাইম লাগে। কিন্তু যখনই আমি একটা ক্যাটালিস্ট দিয়ে দিব, তখন এই 1 ঘন্টা টাইমটা না লেগে ধরে নাও আমি বললাম এটা 5 মিনিটে হয়ে গেল। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড কে ইনফ্লুয়েন্স করে। দুই রকমের ক্যাটালিস্ট হয়, ওগুলা কেমিস্ট্রির ব্যাপার। তোমার হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট যেটা স্পিড বাড়ায়, আবার নেগেটিভ ক্যাটালিস্ট তো হয় যেটা আবার স্পিড কমায়। ওগুলা কেমিস্ট্রির ব্যাপার, ঠিক। এবার এই ক্যাটালিস্ট আবার তোমার হচ্ছে দুই রকমের হতে পারে। মানে বায়োলজির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ক্যাটালিস্ট দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক, আর একটা বললাম ধরো অর্গানিক। ইনঅর্গানিক আর অর্গানিক। ইনঅর্গানিক মানে ইনঅর্গানিক কেমিক্যাল দিয়ে তৈরি হবে ক্যাটালিস্ট। যদি অর্গানিক ক্যাটালিস্ট হয় তার মানে ওটা প্রোটিন দিয়ে তৈরি হবে। অর্গানিক ক্যাটালিস্ট কি দিয়ে তৈরি হবে? প্রোটিন দিয়ে তৈরি হবে। আর যদি প্রোটিন দিয়ে তৈরি অর্গানিক ক্যাটালিস্ট হয়, তাহলেই ওটাকে বলে এনজাইম। তাহলেই ওটাকে বলে হচ্ছে এনজাইম। তাহলে স্যার এবার ইনঅর্গানিক ক্যাটালিস্ট কোথায় পাওয়া যায়? ল্যাবে পাওয়া যায়, ল্যাবরেটরিতে। আর এনজাইম কোথায় পাওয়া যায়? লিভিং অর্গানিজমের বডির ভেতরে পাওয়া যায়। লিভিং অর্গানিজমের বডির ভেতরে পাওয়া যায়। তোমরা ছোটবেলায় ক্লাস 10-এ পড়েছো, যেমন স্টমাকের মধ্যে প্রোটিনকে ডাইজেস্ট করে। প্রোটিনকে ডাইজেস্ট করে ধরো পেপটোন বানায়, পেপটোন। কে বানায় বলতো স্টমাকের মধ্যে? একটা এনজাইমের নাম আছে, কি ছিল বলতো? পেপসিন। তাহলে পেপসিন যে লিভিং, যে যাকে লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিনা প্রোটিন দিয়ে তৈরি, আর যেটা হচ্ছে অর্গান, প্রোটিন দিয়ে মানে অর্গানিক, কার্বন দিয়ে তৈরি আর কি পেপসিন কথাটা। তাহলে ওটা হয়ে গেল একটা, পেপসিন হয়ে গেল একটা এনজাইম। তারপরে মনে করো আমি বলছি আমাদের ডাইজেশনের সময় লিপিড, লিপিডকে ডাইজেস্ট করে কোন এনজাইম? যেটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করে। বলো, ক্লাস 10-এর পড়া তো। লিপিডকে ডাইজেস্ট করে কোন এনজাইম? এল দিয়েই তো নাম ছিল অলরেডি, লাইপেজ। তাই, লাইপেজ, তাই কি না? তারপরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধরো স্টার্চ, স্টার্চকে ডাইজেস্ট করে কোন এনজাইম? স্টার্চকে ডাইজেস্ট করে গ্লুকোজ বানায় কোন এনজাইম বলো? আমাদের স্যালাইভার মধ্যে থাকে অ্যামাইলেজ। প্যানক্রিয়াসের থেকেও সিক্রিট হয়, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ। তো এগুলো সবই হচ্ছে এনজাইম, যারা এই যে স্টার্চ থেকে গ্লুকোজ, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, প্রোটিন থেকে পেপটোন, এগুলো প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে। এইবার স্যার যদি আমাদের বডিতে অ্যামাইলেজ না থাকতো, আমাদের বডিতে যদি অ্যামাইলেজ না থাকতো, তাহলে কি হতো? স্টার্চ থেকে গ্লুকোজ কি হতো না? হতো। কিন্তু হয়তো 1 দিন 2 দিন টাইম লাগতো, কথাটার মানে হচ্ছে। কিন্তু আমাদের বডিতে স্যালাইভার মধ্যে অ্যামাইলেজ থাকার জন্য বা প্যানক্রিয়াসের মধ্যে অ্যামাইলেজ থাকার জন্য স্টার্চ থেকে গ্লুকোজ হওয়াটা ধরো
20 মিনিটস বা 30 মিনিটস হয়ে যাচ্ছে। যদি না থাকতো তাহলে একদিন দুদিন বা অনেক দিন টাইম লাগবে। ক্যাটালিস্ট লাইপেজও কি করছে, কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে। পেপসিনও কি করছে, প্রোটিন থেকে পেপটোন হওয়ার যে কেমিক্যাল রিঅ্যাকশনটা এটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে দিস আর অল এনজাইমস। যে একটা হচ্ছে, তাহলে এনজাইমের একটা আলাদা নাম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। বায়ো ক্যাটালিস্ট এমন একটা ক্যাটালিস্ট যেটা লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যায় আর যেটা অর্গানিক ইন নেচার। এইটা হচ্ছে এনজাইমের একটা কনসেপ্ট। হোয়াট ইজ এনজাইম? তো দেখে নাও এনজাইম। প্রথমে এনজাইমের নেচার গুলো আমরা দেখে নিই। যে অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। মনে রেখো, আমি জানি না রেকর্ডিং হচ্ছে কিনা, সেজন্য মন দিয়ে শোনো, কারণ নেট প্যাক শেষ হয়ে গেছে, অন্য একটা ফোনের নেট দিয়ে চালাচ্ছি, যখন তখন এটা নাও হতে পারে। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। দেয়ার আর সাম, কিন্তু প্রোটিন ছাড়াও কি স্যার অন্য কোনো কিছু এনজাইম হিসাবে কাজ করতে পারে? হ্যাঁ, কিছু কিছু নিউক্লিক অ্যাসিড আছে, যে যেমন ধরো রাইবোজাইম। রাইবোজাইম বলে একটা নিউক্লিক অ্যাসিড আছে। রাইবোজাইমের মধ্যে কোন নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ না আরএনএ? মনে রেখো আরএনএ থাকবে। হ্যাঁ, আরএনএ, রাইবোজাইম। এটা হচ্ছে এমন একটা আরএনএ যে নিউক্লিক অ্যাসিড তো থাকি না, এর আগের দিন আমরা নিউক্লিক অ্যাসিড পড়েছি, ডিএনএ আরএনএ। তো নিউক্লিক অ্যাসিড এমন একটা আরএনএ যেটা হচ্ছে এনজাইমের মতো কাজ করে। স্যার এই এনজাইমটা কি করে? এই রাইবোজাইম এনজাইমটা কি করে বলো তো? তোমার হচ্ছে প্রোটিন বানায় কে? সেলের কোন পার্ট প্রোটিন বানায়? সেলের কোন অর্গানেল প্রোটিন বানায়? তার গায়ে কি থাকে? রাইবোজোম। বুঝলা কি না? তো রাইবোজোম তো প্রোটিন বানায়, কিন্তু প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবার অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে কিভাবে প্রোটিন হচ্ছে, কথাটা হচ্ছে ব্যাপার। তো রাইবোজোম এরকম ভাবে এমআরএনএ এর সাথে গিয়ে লাগে। এটা মনে করো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, যেটা ডিএনএ এর মেসেজকে ক্যারি করে। তারপরে টিআরএনএ বলে আরেকটা আরএনএ হয়, টিআরএনএ। এই টিআরএনএ হচ্ছে এরকম, মানে প্লাস সাইনের মতো করেই আঁকাই, বেশি কমপ্লেক্সিটিতে যাব না। টিআরএনএ একটা একটা করে অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে করে নিয়ে আসে। টিআরএনএ এরকম করে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসে। এই যে এমআরএনএ এর এইখানে যেই মেসেজটা থাকে, যেই মেসেজ থাকে, সেই মেসেজ অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড আসে। বলো তো, আমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছি, কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তো এবার কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে সেটা ডিপেন্ড করে মেসেঞ্জার আরএনএ এর এই জায়গাটায় কি মেসেজ আছে। ওগুলো আমরা 12-এ পড়বো, মেসেজটা কি না কি ওগুলো আমরা 12-এ পড়বো। মনে করা এমআরএনএ এর এই জায়গাটা একটা মেসেজ আছে। ধরো না, এখানে গ্লাইসিনের মেসেজ আছে, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডের মেসেজ আছে, তাহলে এখানে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আসবে, টিআরএনএ গ্লাইসিনকে নিয়ে আসবে। তারপরে এখানে মনে করো সেরিন, সেরিন অ্যামাইনো অ্যাসিডের মেসেজ আসবে, তাহলে এখানে সেরিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে টিআরএনএ। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড আর এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ডটা তৈরি হবে, কি বন্ড হয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, কি বন্ড হয়? বলো, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বন্ড হয়? পেপটাইড বন্ড হয়। আমি তো প্রোটিনের স্ট্রাকচার পড়িয়েছি, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বন্ড হয়? পেপটাইড বন্ড হয়। এই পেপটাইড বন্ডটা তৈরি করে হচ্ছে এই যে রাইবোজাইম। এই পেপটাইড বন্ডটা তৈরি করে হচ্ছে রাইবোজাইম। আর রাইবোজাইমটা কি দিয়ে তৈরি বললাম? রাইবোজাইমটা হচ্ছে তোমার আরএনএ দিয়ে তৈরি। তার মানে সব এনজাইমই যে প্রোটিন হবে এমন কোনো মানে নেই। কোনো কোনো এনজাইম নিউক্লিক অ্যাসিডও হয়, যেমন একটা আরএনএ এর এক্সাম্পল দিলাম, রাইবোজাইম। এটার পাশে এই যে রাইবোজাইম বা কোথাও এখান থেকে বা উপরে যেখানেই লিখেছো মেড আপ অফ আরএনএ, এটার ফাংশনটা লিখে রাখো। ফর্মস পেপটাইড বন্ড। এটা আর রাইবোজাইমের ফাংশনটা লিখে রাখো, ফর্মস পেপটাইড বন্ড between amino acids during translation of polypeptide.
পলিপেপটাইড, এটা হচ্ছে রাইবোজাইমের ফাংশন। রাইবোজাইমের ফাংশন হচ্ছে ট্রান্সলেশন, মানে কি প্রোটিন তৈরি করার প্রসেসকে ট্রান্সলেশন বলে। তো এই ট্রান্সলেশনের সময় অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে পেপটাইড বন্ড তৈরি করবে, সেটা হচ্ছে রাইবোজাইমের কাজ। তো এবার চলে আসি এর পরের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এত বড় ডিসকাশন, এগুলো কখনো এন্ডলেস ডিসকাশন হয় এগুলো। Anyway, one can depict an enzyme by a line diagram. An enzyme, any protein has primary cell. দেখো এবার এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করো, এই যে এখান থেকে এত অবধি ব্ল্যাক কালারের এটা ব্র্যাকেট করো, পাশে লিখে রাখো এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার, ঠিক আছে, এনজাইমের স্ট্রাকচার। তাহলে বেসিক্যালি এখন আমরা ধরে নিই যে এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। এখন তুমি রাইবোজাইম ভুলে যাও, ওটা এক্সেপশন। এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। সবাই রেসপন্স করবা, ঠিক? এবার প্রোটিন কি লং চেইনস অফ কি? প্রোটিন কি লং চেইন অফ কি? বলো রে, আর কেউ পারবে না, তুমি বলো। প্রোটিন লং চেইন অফ কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন হচ্ছে লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, এটা লং চেইন। তাহলে আমি বলতে পারি এনজাইম, এনজাইমও একটা পলিপেপটাইড, লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তো মনে করো এইরকম একটা লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড আছে, এরকম লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিড আছে, এই জায়গাটা এরকম করে আমি করলাম। এইটা হচ্ছে একটা এনজাইমের স্ট্রাকচার, কথাটা বুঝো। ধরো না এটা একটা এনজাইমের স্ট্রাকচার। তো এই জায়গাটাতে আমরা একটা ক্লেফট দেখতে পাচ্ছি, এই যে একটা ক্লেফট দেখতে পাচ্ছি, একটা খাঁজ দেখতে পাচ্ছি। এই খাঁজটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। কি বলে? অ্যাক্টিভ সাইট। স্যার এই অ্যাক্টিভ সাইটে কে এসে লাগে? এনজাইম যার উপরে কাজ করে সে এসে লাগে। বুঝতে পারলা? এনজাইম যার উপরে কাজ করে সে এসে লাগে। কথাটার মানে হচ্ছে, ধরে নাও আমি এখানে বললাম ধরে নাও আমি বললাম পেপসিন। পেপসিনটা হচ্ছে এনজাইম। পেপসিন কার উপরে কাজ করে? হলো প্রোটিনের উপরে কাজ করে। তাহলে পেপসিন এনজাইমের অ্যাক্টিভ সাইডে প্রোটিন এসে লাগবে। বা লাইপেজ, মনে করো লাইপেজ হচ্ছে এনজাইমটার নাম। আর লাইপেজ কার উপরে কাজ করে? লিপিডের উপরে কাজ করে। তাহলে লাইপেজের অ্যাক্টিভ সাইডে লিপিড এসে লাগবে। বুঝলা? তাহলে এনজাইম যার উপরে কাজ করে, এইদিকে মন দিয়ে শুনবা, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। এই যে এনজাইম যার উপরে কাজ করে, এই যে সব এনজাইম গুলো এই যেগুলোর উপরে কাজ করছে এদেরকে বলে সাবস্ট্রেট। কি বলে? সাবস্ট্রেট বলে, হ্যাঁ। আর যেটা তৈরি হচ্ছে, যেটা তৈরি হচ্ছে সেটাকে প্রোডাক্ট বলে। যেটা তৈরি হচ্ছে সেটাকে প্রোডাক্ট বলে। আর মাঝখানে এগুলো কি? এগুলো হচ্ছে এনজাইম। বোঝো কিন্তু, এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানায়। তাহলে আমি যদি ধরে নিই, মন দিয়ে শুনবা কিন্তু, কারণ এগুলো কিন্তু ইয়ে হলে চলবে না, এই অন্যমনস্ক হলে চলবে না। ধরে নাও এই এনজাইমটা আমি বললাম লাইপেজ, সরি, এই এনজাইমটা আমি বললাম লাইপেজ। তাহলে এটা লাইপেজের অ্যাক্টিভ সাইট, বুঝতে পারলা? তাহলে লাইপেজের অ্যাক্টিভ সাইটে কে এসে লাগবে? লাইপেজ কার উপরে কাজ করে? বলো বলো, রেসপন্স করো। লিপিড। তাহলে এখানে মনে করো এটা লিপিড এসে লাগলো। কথার কথা, এটা লিপিড এসে লাগলো। অ্যাক্টিভ সাইডে কে এসে লাগলো? লিপিড। ঠিক। এবার লিপিডটাই হচ্ছে আমাদের সাবস্ট্রেট। লিপিডটাই হচ্ছে সাবস্ট্রেট। এবার কি করবে এনজাইমটা? এই সাবস্ট্রেটটাকে চেঞ্জ করে দিবে। সাবস্ট্রেট চেঞ্জ হয়ে গেলে কিসে কনভার্ট হয়ে বলে যে হবে বলো তো? সাবস্ট্রেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সাবস্ট্রেটটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? প্রোডাক্ট। প্রোডাক্ট। এটা এখন প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। মনে করো এটা প্রোডাক্টটা দুটো পার্টে ভেঙে গেল। লিপিড ভাঙলে আমরা কি কি পাই বলো তো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লুকোজ কেন বলছো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তো মনে করো একটা মনে করো বললাম ফ্যাটি অ্যাসিড, একটা আমি বললাম গ্লিসারল। তাহলে এগুলো এখন প্রোডাক্ট তৈরি হয়ে গেল, প্রোডাক্ট। এবার যখনই প্রোডাক্ট তৈরি হয়ে যায় তখন আর এই প্রোডাক্টটা এনজাইমের সাথে আর লেগে থাকতে পারে না। তখন কি হয়? এই প্রোডাক্ট গুলো এখান থেকে বেরিয়ে চলে আসে। প্রোডাক্ট গুলো এই জায়গাটা থেকে, ইমাজিন করো এই জায়গাটাতে আর প্রোডাক্টটা লেগে থাকতে পারছে না।
অ্যাক্টিভ সাইডে আর প্রোডাক্টটা লেগে থাকতে পারবে না, কারণ ওর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে অ্যাক্টিভ সাইড থেকে প্রোডাক্ট গুলো বেরিয়ে চলে আসবে, মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মনে করো বেরিয়ে চলে আসলো। এনজাইম যেটা ওটা ইনট্যাক্ট থাকবে। এনজাইম কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশনের পরে কোনো চেঞ্জ হয় না, ও আবার আরেকটা ফ্যাটি অ্যাসিডের সাথে লাগবে, লেগে ওকে আবার প্রোডাক্ট মানে ফ্যাটি অ্যাসিড সরি লিপিডের সাথে লাগবে, লেগে ওটাকে আবার প্রোডাক্ট মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করবে। এন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে এনজাইম, যে এনজাইমটার কথা বলছি ওই এনজাইমটা আনচেঞ্জ থাকে আফটার কেমিক্যাল রিঅ্যাকশন, যাতে ও পরের আরেকটা সাবস্ট্রেটের সাথে লাগতে পারে। এটা হচ্ছে গল্প এনজাইমের। তাহলে এনজাইমের কাজটা কিরকম? ধরে নাও একটা এনজাইম প্রথমে লাগে হচ্ছে সাবস্ট্রেটের সাথে, E+S, বোঝো এটা পরের দিকে আছে। এনজাইম লাগবে সাবস্ট্রেটের সাথে, তখন এটা তৈরি করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। বুঝলা? যখন মনে করো লিপিডের সাথে এই যে লাইপেজের সাথে সাবস্ট্রেট মানে লিপিড এসে লাগলো, তাহলে এই গোটা স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল লাইপেজ আর লিপিডের কমপ্লেক্স, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার ধীরে ধীরে এনজাইমটা তো আনচেঞ্জ থাকবে, কিন্তু সাবস্ট্রেটটা কিসে কনভার্ট হয়ে যাবে বললাম, বলো? সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে, কিন্তু ইনিশিয়ালি প্রোডাক্টটা এনজাইমের সাথেই লেগে থাকে। তাহলে ওটা এখন কি হয়ে গেল? এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। আর তারপরে প্রোডাক্টটা কি বললাম? প্রোডাক্টটা এনজাইম থেকে বেরিয়ে চলে আসবে, তাহলে এনজাইম আলাদা হয়ে যাবে আর প্রোডাক্ট আলাদা হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে? এটা হচ্ছে একটা এনজাইমের কাজ করার মানে ফ্লো চার্ট। এনজাইম প্লাস সাবস্ট্রেট আলাদা ছিল, এই সাবস্ট্রেটটা এনজাইমের সাথে লেগে গেল, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হলো, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, তারপরে প্রোডাক্টটা এনজাইম থেকে ছুটে গেল, এনজাইমটা আনচেঞ্জ থাকলো, মানে এনজাইম প্লাস প্রোডাক্ট। বুঝলা কথাটা? তাহলে একটা আহ দেখো এখানে এনজাইমের স্ট্রাকচারটা লেখা আছে যে ওয়ান ক্যান ডেপিক্ট বাই অ্যান এনজাইম লাইন ডায়াগ্রাম। এই যে দেখো আমি যেরকম লাইপেজের যে লাইন ডায়াগ্রামটা ড্র করেছি, মানে জাস্ট একটা an enzyme like any protein has primary structure, that is amino acid sequence of protein. আমরা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এগুলো সব পড়েছি। তো এনজাইমের মধ্যে এই যে দেখো প্রাইমারি স্ট্রাকচার থাকে, সেকেন্ডারি স্ট্রাকচার থাকে, টারশিয়ারি স্ট্রাকচারও থাকে। মিনিমাম কিন্তু একটা এনজাইমকে সেকেন্ডারি বা টারশিয়ারি স্ট্রাকচার অ্যাকোয়ার করতেই হবে ফাংশনিং হওয়ার জন্য। ঠিক আছে? When you look at tertiary structure, you will notice that the backbone of protein chain folds upon itself, the chain crisscross itself, and hence may crevices or pockets are made. আর এই পকেট গুলোর নাম আমি কি বললাম? অ্যাক্টিভ সাইট। দেখো ওয়ান সাচ পকেট ইজ দা অ্যাক্টিভ সাইট। আর অ্যাক্টিভ সাইডে কে এসে লাগবে বললাম? সাবস্ট্রেট এসে লাগবে। কি বুঝতে পারলাম? আর যখনই সাবস্ট্রেট এসে লাগবে তখনই এনজাইমটা সাবস্ট্রেটকে ক্যাটালাইজ রিঅ্যাকশন করে ওকে চেঞ্জ করে দেবে। এই জায়গাটা কার প্রবলেম আছে বলো? প্রত্যেকটা এনজাইমেরই একটা অ্যাক্টিভ দুই একটা পকেট এরকম থাকবেই। ধরো না আমি এটা একটা এনজাইম আঁকালাম, ধরো না আমি এটা একটা এনজাইম আঁকালাম, ধরো না এটা হচ্ছে সাবস্ট্রেট লাগার অ্যাক্টিভ সাইট। দুটো পকেট আছে, এটা একটা পকেট, এটা একটা পকেট, এটা অন্য জিনিসের, এটা পরে বুঝাচ্ছি। যে কোনো একটা পকেট একটা কি হবে? অ্যাক্টিভ সাইট। তো এটা মনে করো অন্য আর একটা এনজাইম, এটা মনে করো অন্য আর একটা এনজাইম। তো এবার আমাকে একটা জিনিস বলো, যে তোমার কাছে দুইটা সাবস্ট্রেট আছে, একটা সাবস্ট্রেট দেখতে এরকম, একটু অন্যরকম, একটা সাবস্ট্রেট দেখতে মনে করো এরকম, এটা বললাম E1, এটা বললাম E2, এনজাইম 1 এনজাইম 2, এটা বললাম আমি সাবস্ট্রেট 1, আর এইটা বললাম আমি সাবস্ট্রেট 2। বলো তো, সরি সাবস্ট্রেট 2, বলো তো
কোন এনজাইমের সাথে, এটা এনজাইম 1 হবে, কোন এনজাইমের সাথে কোন সাবস্ট্রেটটা লাগবে? E1 এর সাথে লাগবে S1, কারণ এর অ্যাক্টিভ সাইটের সাথে এই সাবস্ট্রেটের স্ট্রাকচারটা ম্যাচ খাচ্ছে, বুঝলা? তাই এইটা এখানেই বসবে। আর S2 টা লাগবে E2 এর সাথে, কারণ এর স্ট্রাকচারের সাথে মানে সাবস্ট্রেটের স্ট্রাকচারের সাথে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ম্যাচ খাচ্ছে। তাই যে কোনো এনজাইমের যে কোনো সাবস্ট্রেটের উপরে কাজ করে না। তাহলে এটা হচ্ছে একটা এনজাইমের বড় ক্যারেক্টারিস্টিক্স, যে এনজাইমস আর ভেরি স্পেসিফিক। অ্যামাইলেজ কাকে ডাইজেস্ট করে? অ্যামাইলেজ প্রোটিনকে স্টার্চকে করে। তা অ্যামাইলেজ প্রোটিনকে করতে পারবে না। কথাটা বুঝলা? তারপরে মনে করো লাইপেজ কাকে ডাইজেস্ট করে? লিপিড। লাইপেজ আবার স্টার্চকে ডাইজেস্ট করতে পারবে না। মানে একটা এনজাইম তার অ্যাকশনটা স্পেসিফিক, বুঝতে পারলা? একটা এনজাইম একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সাথেই কাজ করে, কারণ তাদের অ্যাক্টিভ সাইট আর সাবস্ট্রেটের স্ট্রাকচারকে ম্যাচ করাতে হয়। এইগুলো যে আমি ছবি আঁকাচ্ছি, এই ছবিগুলো কিন্তু একদম মানে কি বলবো, হাইপোথেটিক্যাল ছবি। কখনোই এনজাইম বা সাবস্ট্রেট এরকম দেখতে হয় না। এগুলো লং চেন, এগুলো পিকুলিয়ার সাইজ হয়, মানে দেখতে হয় লং চেন অফ অ্যামাইনো অ্যাসিড, মনে করো চাউমিনের মতো এটা। হ্যাঁ, তো এগুলো জাস্ট বোঝানোর জন্য, এটা হাইপোথেটিক্যাল এগুলো ইমেজ। তো এবার চলে আসি যে এই যে এই পার্টটা বুঝতে পারলা তো, ফোল্ডস, পকেট, অ্যাক্টিভ সাইট, সাবস্ট্রেট জিনিসটা। আচ্ছা, তাহলে স্যার এনজাইম আর ক্যাটালিস্টের মধ্যে ডিফারেন্স কি? এনজাইম আর ক্যাটালিস্টের মধ্যে ডিফারেন্স কি? সরি, এনজাইম আর ক্যাটালিস্ট না তো, এনজাইম আর ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে ডিফারেন্স কি? দুটাই তো ক্যাটালিস্ট। আমি কি বললাম ইনঅর্গানিক ক্যাটালিস্ট কোথায় পাওয়া যায়? বাহ, গেল।